ওই যে লম্বা সময় নিয়ে ছবিটা দেখে সরফরাজ ব্যথিত গলায় বলল, পুরো চেহারাটাই পাল্টে গেছে। ছোটবেলার সাথে কোনো মিল নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে স্যার। ফোন সরিয়ে নিতে এলোমেলো পায়ে বিদায় জানিয়ে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এলো সরফরাজ। এরপর সেই ট্যাক্সির কাছে এসে ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল। হোটেলে চলুন। সরফরাজের যাবার পানে তাকিয়ে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, তুই আমাকে ক্ষমা করে দে সরফরাজ, এতগুলো মিথ্যে বলার জন্য আমি সত্যি লজ্জিত, সেই সাথে মনের কাছে বিরাট অপরাধী। জানিস তো পৃথিবীর সবচাইতে স্বার্থপর, লোভী আর মিথ্যেবাদী বাবারা হয়। তোকে কি করে বলতাম তোর জন্য রূপকথা পাগলামি। আমি কিছুতেই রূপকথা আর তোর দেখা করাতে পারি না। রূপকথা তোকে ছাড়তে না চাইলে তখন কি হবে বলতো? কোনো ফেরারি দামি খুনি কি একটা নিষ্পাপ মেয়ের জীবনের স্থান নিতে পারে? মেয়ের সুরক্ষায় আমি ঢাল হিসেবে নিজের বুক পেতে দিতে রাজি আছি। তার জন্য বিবেকের কাঠগড়ায় যদি হাজারবার দাঁড়াতে হয় তবুও কোনো আফসোস করব না আমি। দুপুরে সূর্য যখন একদম তীর্যকভাবে কিরণ দিচ্ছে ঠিক সেই সময় নিজেদের ভর্তির সকল কাজকর্ম শেষ করে ডিএমসি মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হলো রূপকথা আর ন্যালি। রূপকথা ন্যালিকে বাসায় ফেরার তাগাদা দিতেই সে বলে উঠল, চল আমার সাথে। কোথায়? অবাক হয়ে শুধায় রূপকথা। ন্যালি দাঁত বের করে হেসে বলে ওঠে, হসপিটাল ক্যান্টিনে। শুনেছি এই ক্যান্টিনের ডিম খিচুড়ি খুব টেস্টি, লেটস ট্রাই। ন্যালির আবদারে রূপকথা হাত ঝাড়ি দিয়ে বলে উঠল, এই গরমে এসব আবল তাবল খাবো না আমি। ন্যালি ছাড়বার পাত্রী নয়, সে তার ক্রেভিংসে অটল থেকে বলে উঠল, আরে গাধি, ওখানে গেলে কিউট কিউট ডাক্তার দেখা যাবে, মন ভালো হয়ে যাবে এক নিমেষেই। তাড়াতাড়ি চল, তখন আর এত গরম লাগবে না, দেখিস। ন্যালির লুচুমার্কা কথায় রূপকথা দাঁত চেপে বলে উঠল, খালি ছেলে মানুষের প্রতি এত ইন্টারেস্ট কেন? তবে কি মেয়ে মানুষের প্রতি থাকবে? কথা বলতে বলতে দুজনাই ক্যান্টিনে পৌঁছে গেল। রূপকথা কিছুই অর্ডার করলো না, শুধু একটা জুস ব্যতীত, কিন্তু ন্যালি অনেক কিছু অর্ডার করে কাঙ্ক্ষিত টেবিলে এসে বসলো। এরপর অপেক্ষা করতে লাগলো খাবারের আশায়। কিছু সময় করাতে একজন ছেলে এসে তাদের খাবারগুলো টেবিলে সার্ভ করলো। ধোয়া ওঠা খিচুড়ি দেখে চোখ বড় বড় করে হামলে পড়লো ন্যালি। রূপকথা সেদিকে পাত্তা না দিয়ে জুসের স্ট্রতে অল্প চুমুক দিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। এমন সময় হঠাৎই রূপকথার চোখ বিস্ফোরিত হলো, সেই সাথে কাশতে কাশতে নাকে মুখে জুস উঠে গেল। ন্যালি রূপকথার এহেন তামাশায় কপাল কুঁচকে শুধালো, কি এমন হলো যে বিষম খেয়ে মরে যাচ্ছিস? রূপকথা নিজের আঙ্গুলি নির্দেশ করতেই অপোজিট বিল্ডিং এ নজর দিল ন্যালি। খুব সুদর্শন এক যুবক কিছু ডক্টরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে চলেছে। তার সাথে হসপিটালের ডিন এজাজ চৌধুরীকেও দেখা যাচ্ছে। যুবককে দেখে ন্যালির চোখে যেন সর্ষে ফুল ফুটলো। রূপকথা ন্যালির হাতে চিমটি কেটে বলে উঠল, ট্রেনে যেই অদ্ভুত ছেলেটার কথা বলেছিলাম, এই সেই ছেলে। সম্বিত ফিরে পেয়ে ন্যালি অবাক গলায় বলল, এই বান্দা এখানে কি করছে? সে কি অসুস্থ? সে যদি পেশেন্ট হয় তবে আমি ডাক্তার হয়ে এখনই তার চিকিৎসা করাতে রাজি। রূপকথা চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলল, ছেলেটা দেখতে যেমন আসলে তেমন নয়, কেমন যেন রহস্য মানব। ন্যালি ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, আরে বেহেনা, সুদর্শন ছেলেরা রহস্যময় না হলে কেমিস্ট্রি ঠিক জমে না। তারা যদি বাকি আম ছেলেদের মতো হয় তবে তো সব ঘেটে গেল, তাই না? রহস্যময় বলেই তো এরা আমাদের কাছে এত স্পেশাল। রূপকথা সেদিক থেকে চোখ সরিয়ে বলে উঠল, কেমিস্ট্রি রসায়ন শেষ হলে তাড়াতাড়ি বাসায় চল। হোটেলে সারাদিন কাটিয়ে সরফরাজ ঢাকার যাবার জন্য এমার্জেন্সি ফ্লাইট টিকিট কাটলো। নিজের জন্মভিটায় দীর্ঘদিন যাওয়া হয় না। ওখানে বিশাল বড় বাড়ি আছে, তাদের বাবা মায়ের শেষ স্মৃতি আছে। সরফরাজ ভেবেছে বাড়ির সমস্ত স্মৃতি পুড়িয়ে নিয়ে ক্যালিফোর্নিয়া চলে যাবে চিরদিনের জন্য। এই নিষ্ঠুর মাতৃভূমি তার কোনোদিনও ফিরবে না সে। মনে মনে কথাগুলো ভেবে হোটেল রুমের নরম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর লাগেজে করে আনা দুটো ড্রেস, জুতো, মেলি ক্লিপ আর চকলেটগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে উদ্যত হলো, কিন্তু কোনো এক মায়ের বাঁধনে ফেলতে অপারগ হলো। বুকে জমানো কষ্ট বুকে চেপে সেই ব্যাগ পুনরায় গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে এলো সরফরাজ। কিন্তু তার আগে একবার সুভানগঙের হাভেলির দর্শন করলে মন্দ হয় না। পরন্ত বিকেলে সুভানগঙের বিশাল বাড়িটার সামনে এসে দাঁড়ালো সরফরাজ। দম্ভ নিয়ে যে প্রাসাদ তুল্য বাড়িটি দাঁড়িয়ে থাকতো তা আজ কেমন জীর্ণ আর ভঙ্গুর। যে হাভেলির গায়ে একটা পাখি পর্যন্ত বসতে
ভয়ে পাখা ঝাপটাতো, তাতে আজ ছত্রাক শ্যাওলার বাস। তাচ্ছিল্য হেসে ঝোপঝাড় মারিয়ে উঠানে প্রবেশ করলো সারফারাজ। কোলাহল আর হুঙ্কারে মুখরিত থাকা বাড়িটা এখন কেবল শুনশান নিস্তব্ধ। হঠাৎই ঝোপের ধারে কিছু নড়ে উঠল। তাতে সামান্য ভীত হলো না সারফারাজ। ঠোঁটে একটা সিগারেট ঠেসে গুনগুন করতে করতে সিঁড়ি ধরল। কেমন বুক ভেঙে কান্না পাচ্ছে। এটা নাকি তার নানার বাড়ি। আফসোস। নিকোটিনের ঘন ধোঁয়া উড়িয়ে নিজের কক্ষে ঢোকার মনস্তাপ করলো সারফারাজ। কিন্তু এই বাড়ি ঘিরে রূপকথার স্মৃতিগুলো মস্তিষ্ক কেমন বিক্ষিপ্ত করে তুলছে। বারবার রূপকথার খিলখিলিয়ে ওঠা হাসি, রূপকথার চিৎকার আর লুকোচুরির ছলে সারফারাজের নাম ধরে ডেকে ওঠা সব কেমন হৃদয়ে নাড়া দিয়ে হাউমাউ করে কাদার উদ্রেক করতে চাইছে। শক্ত কঠিন পুরুষ সারফারাজের পাথর সম হৃদয় এবার খোলস ছেড়ে দগদগে ঘায়ে তাজা হলো। তাতে কেমন ছুঁয়ে ছুঁয়ে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। বুক চেপে ধরে গুমড়ে কেঁদে উঠল সারফারাজ। কিসের এত মায়া ওই বাচ্চার জন্যে তার। এক পা দুপা করে নিজ কক্ষে এসে ভাঙা বিছানায় ঠেস দিয়ে বসে পড়ল সারফারাজ। এরপর চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে উঠল, তোমার আর আমার দুজনের পথ ভিন্ন, তাই না রূপকথা? অথচ এক সময় আমরা কতই না আপন ছিলাম, একই পথে কতই হেঁটেছি দুজনে। আর সবকিছু ধরার স্মৃতি। ব্যথিত গলায় কথাগুলো বলে পুরো ঘরে নজর বুলালো সারফারাজ। বিছানার পাশে অযত্নে ভাঙা ট্রাঙ্কখানা খোলা পড়ে আছে। উঠে হাঁটু মুড়ে বসে সেই ট্রাঙ্কে হাত বোলালো সারফারাজ। অসাবধানতাবশত মরিচাযুক্ত ভাঙা টিনে কেটে গেল সারফারাজের আঙ্গুল। তাতে বিন্দুমাত্র ব্যথা অনুভব করলো না সারফারাজ। ট্রাঙ্কের ভেতরে এলোমেলো জিনিস দেখে অবাক হয়ে সারফারাজ মনে মনে বলল, রিসেন্টলি কি এসেছে এখানে? এখানে কি আদৌ কারো আসার কথা? এলে আমার ট্যাঙ্কে কেন হাত দিয়েছে? অজানা ভাবনায় পুরো ঘর জুড়ে কিছু পাবার আশায় শকুনি নজর বুলালো সারফারাজ। সেরকম কিছুই আশানুরূপ মিলল না। শুধু মসৃণ দেয়ালে রঙের মুছে যাওয়া কালি ব্যতীত। সেই রঙের সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে কিছু পড়ার চেষ্টা করলো সারফারাজ। কিন্তু আফসোস, কেউ সেই লেখাগুলো কালো রং দিয়ে মুছে দিয়েছে। ঘড়ির কাঁটা অনবরত ঘুরতে ঘুরতে দিনের সমাপ্তি ঘটিয়ে গভীর রাতে গিয়ে ঠেকছে। চারিপাশ নীরব নিস্তব্ধ। মানুষের আনাগোনা নেই বললেই চলে। কাছে কোলে রাস্তার কুকুরগুলো ছুটাছুটি করে ঘেউ ঘেউ ডাকছে অবিরত। আকাশটা মেঘে ঢাকা। থেকে থেকে হাওয়ার দমকে মেঘ সরে চাঁদের ক্ষীণ আলো আবছা আলো ছড়াচ্ছে। হঠাৎ এলোমেলো বাতাসের উৎপাত শুরু হলো। সারিবাঁধা কংক্রিটের বিল্ডিংয়ে তা বাড়ি খেয়ে শোষধ্বনি তুলেছে। চারিপাশ কেমন ছমছম ভুতুরে। এহেন ভৌতিক পরিবেশে সর্পিল পিচ ঢালা রাস্তা মারিয়ে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হলো সারফারাজ। এরপর আরেকটু পা বাড়িয়ে এগিয়ে গিয়ে গেটের কাছে দাঁড়ালো। বুক সম গেট ডিঙিয়ে বাড়ির খোদাই করা নামখানা এখনো জলজল করছে। মায়াকুঞ্জ। বিড়বিড় করে মায়া নামটা আওড়ালো সারফারাজ। কেমন সূক্ষ্ম ব্যথা বুকের ভিতর চিনচিন করে উঠল। হৃৎপিণ্ডটাও যেন এফোড় হলো। সহসাই বুক চেপে ধরে চোখ বুজে ফেলল সারফারাজ। অদ্ভুত চোখ দুটো জলে সিক্ত হলো। সেগুলো গোপন না করে বাঁধন হারা করলো সারফারাজ। এরপর ভেজা গলায় বলে উঠল, মায়াকুঞ্জ। মায়া মমতা ভালোবাসায় জর্জরিত করে আমরা এই ছোট্ট বাড়িটায় দিন পার করতাম, তাই না আম্মু? আজ তুমি কোথায় আর আমি কোথায়? আর তোমার কর্নেল সাহেব? নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসলো সারফারাজ। বিধাতা সব দিয়েও কেড়ে নিয়েছে তার থেকে। টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই তার। অভাব শুধু আপনজনের। সারফারাজ আজ নিঃস্ব, একাকী। কষ্ট জর্জরিত ব্যথায় মুখ থুবড়ে মাটিতে পড়তে চাইল সারফারাজ, কিন্তু জংধরা লোহার গেটে চেপে ধরে নিজের ভারসাম্য রক্ষা করলো। এরপর কোনো মতে উঠে দাঁড়িয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করলো। আঙিনায় ছোট একটা লাইট জ্বলছে। তকতকে পরিপাটি বাড়িটির চারিপাশে নজর বুলালে মনে হবে কেউ খুব করে যত্ন নেয়। সারফারাজের মায়ের হাতে লাগানো ফুল ফলের গাছগুলো আজ মস্ত বড় হয়ে ফল ফুলে ঢলে আছে। চুলের যত্নের জন্য লাগানো মেহেদি গাছটা ফুলে ফুলে ভরে আছে। সেগুলো থেকে পাকা বেলের গন্ধ ছড়াচ্ছে। বাগানের এক কোণে পাতা ছোট স্টিলের দোলনা মরিচা ধরে অনাদরে পড়ে রয়েছে। দীর্ঘ বছর কেউ হয়তো বসেনি এখানে। মায়ের সাথে লাগানো সারফারাজের হাতে লিচু গাছটায় অসংখ্য লিচু ধরে গাছ নুয়ে যাবার উপক্রম। সেদিনের সেই ছোট লিচু গাছ আজ সারফারাজের চাইতো বিশাল। আবেগে আপ্লুত হয়ে চোখের জল মুছে প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো সারফারাজ। মনে মনে ভাবলো, হয়তো বাড়িটিকেও দখল, নয়তো প্রায় 2 যুগ পরে সেমন অক্ষত অবস্থায় বাড়ি ফেরত পাওয়া মুখের কথা নয়। মনের ভাবনা ফেলে ক্লান্ত সারফারাজ দরজায় খটখট শব্দ করলো। এরপর অপেক্ষা করতে লাগলো দরজা খোলার। মিনিট 2 পর খুবই বৃদ্ধ এক লোক দরজা খুলল। মানুষটা বোধহয় ভালো করে চোখে দেখে না। ঘরে কোনো আলো নেই। বাটন মোবাইল জ্বালিয়ে মানুষটা দরজা অবধি এসেছে। দরজায় দাঁড়িয়ে বৃদ্ধ কম্পিত গলায় বলল, কে? মানুষটার পানে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল সারফারাজ। এরপর ফ্যাঁসে গলায় শুধালো, কামাল চাচা, কেমন আছো? তুমি বুড়ো হয়ে গেছো, তাই না? কামাল চাচা সম্বোধনে বৃদ্ধ হাত বাড়িয়ে সারফারাজের মাথা চুলো। এরপর বাচ্চা শিশুর ন্যায় বুক ভেঙে কেঁদে বলল, সাফু নাকি? আমার সাফু বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। সারফারাজ বৃদ্ধের হাত চেপে ধরতে সারফারাজের বুকে হামলে পড়ল বৃদ্ধ কামাল।
বয়সের ভারী শরীরটা কুঁজো হয়ে গেছে, চোখ দুটো প্রায় দৃষ্টিশূন্য। পূর্বের নরম কণ্ঠ আজ কম্পিত ভঙ্গুর। শ্বাসকষ্টটাও খুব বেড়েছে আজকাল। একটু কাঁদতেই কাশি উঠে গেল তার। সরফরাজ তাকে সামলে পিঠ চাপড়ে বলে উঠল। তোমাকে এই বাড়িতে পাবো কখনোই ভাবিনি চাচা। বৃদ্ধ কামাল সিক্ত গলায় অভিযোগ করে বলতে লাগলো। সেই যে না বলে মাকে খুঁজতে বাড়ি ছাড়লে আর ফিরলে না। একদিন খবরে দেখলাম চট্টগ্রামের কোনো কমিশনারকে গুলি করে পালিয়েছ। আমার ছেলেকে নিয়ে সেখানে গিয়েও খুঁজেছি তোমাকে বাবা, পাইনি। তোমরা সবাই নিষ্ঠুরের মতোই বুড়োটাকে ফেলে চলে গেলে। যে দায়িত্বভার দিয়ে গেছে তোমার বাবা, তা ফেলে আমি কি করে আর যেতে পারি? 20টা বছর ধরে খালি বাড়ি পাহারা দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েরাও এসে প্রায় গালিগালাজ করে, বলে তোমরা সবাই মরে গেছো। আমি নাকি মিথ্যে আশায় বাড়ি ধরে বসে আছি। এই দেখো আমার অপেক্ষা সফল হলো। আজ থেকে বিধাতা আমায় দায়মুক্ত করলো। ভিতরে এসো বাবা। ইলেকট্রিসিটি নেই? দীর্ঘদিন বিল না দেওয়ায় লাইন কেটে দিয়েছিল। আমার ছেলেকে বলে কয়ে কিছু টাকা পরিশোধ করে ওই সামনের লাইনটা চালু রেখেছি শুধু। বৃদ্ধ মোম জ্বালাতে হলদেটে শিখায় পুরো ঘর আলোকিত হলো। সরফরাজ বসার ঘরটা নজর বুলালো একবার। সে আগের মতোই ঝকঝকে পরিপাটি। পুরাতন জিনিসগুলো এখনো নতুনের মতন। জায়গার জিনিস জায়গাতেই রয়েছে, নেই শুধু ঘরের মালিক আর মালকিন। হাতের ব্যাগ সোফার পাশে রেখে সরফরাজ বলে উঠল। আব্বুর জন্য যে টাকাগুলো আসতো ওগুলো বন্ধ করে দিয়েছে তাই না? বৃদ্ধ অসহায়ের মতো উত্তর করল। পরিবারের সদস্য ছাড়া ওই টাকা তো আমি তুলতে পারিনি বাবা। প্রবল অপরাধবোধ কাজ করলো সরফরাজের ভিতর। একটা বৃদ্ধ মানুষ এতগুলো বছর তাদের স্মৃতি আগলে রেখেছে, আর তাকেই কিনা এমন কঠিন জীবন যাপন করতে হচ্ছে। বৃদ্ধের শোচনীয় অবস্থা দেখে সরফরাজ ব্যথিত হলো। সেই সাথে মাথা নিচু করে বলে উঠল। আমার এখন অনেক টাকা কামাল চাচা, তোমাকে আর কষ্ট করতে হবে না। টাকার চাদরে মুড়িয়ে দেবো তোমাকে আমি। বৃদ্ধ হাত নাড়িয়ে তাৎক্ষণিক বলে উঠল। আমি ভালো আছি বাবা, যা আছি আলহামদুলিল্লাহ। কথাটা বলে বৃদ্ধ ইতস্তত করে বলে উঠল। আসলে বাবা ঘরে তো কোনো খাবার নেই, কি দিই তোমায় বলো তো? মানুষটির আতিথেয়তায় ভীষণ মুগ্ধ করলো সরফরাজকে। যদিও খিদেই সরফরাজের পেটে ইঁদুর ছোটাছুটি করছে, তবুও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে উঠল। আমি খেয়ে এসেছি, আমি এখন ঘুমাতে যাব। অনেক ধকল খেয়েছে। সকালে তোমার ছেলেকে বলে পুরো বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়ার ব্যবস্থা করবে। যা বকেয়া আছে সব পরিশোধ করব আমি। বৃদ্ধ মাথা নাড়তে ফোনের টর্চ জ্বালিয়ে নিজের কক্ষ অভিমুখে চলতে লাগলো সরফরাজ। হঠাৎ পেছন থেকে কামাল চাচা বলে উঠল। হাত পাখা আছে দেব যদি গরম লাগে তো? সরফরাজ হাতের ইশারায় নিষেধ করে বলল। আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, তুমি ঘুমাতে যাও, সকালে বাকি কথা হবে। কথাটা বলেই সরফরাজ নিজ কক্ষে গিয়ে দরজা আটকে দিল। নিজের ছোট বিছানার উপর ডাইনোসর, পিলো, পরিচিত ঘ্রাণ সব মিলিয়ে স্বস্তির শ্বাস ফেলল সরফরাজ। কামাল খুব সুন্দর করে প্রতিটা জিনিসের যত্ন নিয়েছে। গায়ের কাপড় শার্ট খুলে বিছানায় শরীর এলিয়ে দিল সরফরাজ। কিন্তু বিশাল দেহি শরীরটা এই ছোট বিছানায় সংকুলান হচ্ছে না। উপায় না দেখে অগত্যা বাবা মায়ের রুমে ঢুকে নরম বিছানায় বসলো সরফরাজ। এরপর কাবার্ড খুলে বের করে আনলো সাদাফ শাহজাইন এর জটনেভি গুছিয়ে রাখা এক লুঙ্গি। সেটা পরে নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে গেল সরফরাজ। এরপর মাথার পেছনে 2 হাত রেখে ছাদের উল্টো পিঠে তাকিয়ে বলে উঠল। তোমার চাইতে অনেক বড় হয়ে গেছে আব্বু, দেখো তোমার লুঙ্গি আমার টাকনুর উপরে। কথাটা বলেই চোখ বুজে ফেলল সরফরাজ। কঠিন হৃদয়টা আজ খালি দুমড়ে মুচড়ে উঠছে। চোখ দুটো যেন উত্তাল সমুদ্র, অনবরত জল ঝরিয়ে যাচ্ছে তো যাচ্ছে। সরফরাজ আক্ষেপ মিশ্রিত কণ্ঠে পুনরায় বলে উঠল। তুমি বলেছিলে একদিন আমি আকাশ ছুব, তুমি নিচে দাঁড়িয়ে বাহাবা দিবে। আমি আকাশ ঠিকই ছুঁইছি, কিন্তু বাহাবা দেওয়া তুমিটাই নেই। এমন মিথ্যা প্রতিশ্রুতি কেন দিয়েছিলে বলো তো? নির্দয় নিষ্ঠুর হৃদয়হীন সরফরাজ আজ একাকী অন্ধকার ঘরে বালিশে মুখ গুজে গুঙিয়ে কেঁদে উঠল। সেই কান্নার সাক্ষী হলো ঘরের জড়বস্তু, যারা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করলো। না সান্ত্বনার বাণী আওড়ালো, না কোনো আফসোস প্রকাশ করতে পারল। সকালে ব্রেকফাস্টের পর নিজ কক্ষে আরাম করে শুয়ে শুয়ে ফোন টিপছে ন্যালি। আজ শিউলি আর আমজাদ বাসায় নেই। সকালের খাবার খেয়ে বেরিয়ে গেছে তারা। কোথায় নাকি জরুরি কাজ আছে তাদের। তারা বেরিয়ে যেতে রূপকথা ন্যালির কক্ষে এলো গুটি গুটি পায়ে। এসেই আমতা করে বলে উঠল। রামপুরা যাবি? আকস্মিক রামপুরার কথা শুনে হাতের ফোন রেখে ন্যালি বলে উঠল। ওখানে মরতে যাবো কেন? ন্যালির বিছানার কোণে বসতে বসতে রূপকথা বলে উঠল। তোকে বলেছিলাম না সরফরাজদের বাড়ি যাব। ন্যালির ভোতা মস্তিষ্ক সজাগ হতেই বলে উঠল। ও মনে পড়েছে,
তোর ছোটবেলার মনস্টার ছবির বাড়িতে, তা ওখানে কি কাজ তোর? তেমন কিছু না, ওখানে ওর মায়ের সাথে দেখা করতে যাব। ন্যালি কিছুক্ষণ চুপ থেকে সময় দেখে নিল, এরপর বলল, আব্বু আম্মু যে বাইরে চলে গেল, ফাঁকা বাড়ি ফেলে কেমনে যাব? রূপকথা মুখ ছোট করে বলল। তুই আমাকে বল কিভাবে যেতে হয়, একাই যাব। ন্যালি কপাল কুঁচকে ধমকে বলে ওঠে, দূর বেরি, ঢাকা শহর এটা, হারাই যাবি। আচ্ছা দাঁড়া, আব্বুকে কল দিচ্ছি। মুহূর্তে আমজাদ হায়দারের ফোনে কল দিল ন্যালি। রিসিভ হতে ন্যালি বলে উঠল, রূপকথার আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাব, তোমাদের ফিরতে কি দেরি হবে? আমজাদ হায়দার বললেন তারা 11টার মধ্যেই চলে আসবে, তারা যেতে চাইলে তালা দিয়ে চলে যাক। সম্মতি পেতেই রূপকথা মলিন মুখ চকচকে হলো। ন্যালির মুখের উত্তরের প্রত্যাশা না করে দৌড়ে চলে গেল নিজ কক্ষে তৈরি হবার জন্যে। এরপর একটা লুজ ডেনিম প্যান্টের সাথে হাঁটু সমান লং শার্ট পরে নিল, তার সাথে মিলিয়ে পড়লো সেই জুতো জোড়া। আজই প্রথম কেন জানি এই জুতা পরতে ইচ্ছা হলো তার। পনিটেল স্টাইলে চুল বেঁধে, চোখে অল্প কাজল আর নুড লিপস্টিক দিয়ে, মুখে অল্প প্রেসড পাউডার দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। অধিক গরমে একটা পাতলা টপস আর স্কার্ট প্লাজো গায়ে চাপিয়ে ওড়না নিয়ে হেলে দুলে বেরিয়ে এলো ন্যালি। এরপর বলে উঠল, ঠিকানা বল। রূপকথা একটা কাগজে গিয়ে বলে উঠল, 125 সি, রামপুরা, ঢাকা। বাসা থেকে বেরিয়ে একটা উবার বুক করলো ন্যালি। এরপর অপেক্ষা করতে লাগলো তার। 15 মিনিট গড়াতেই উবারের ড্রাইভার এলো। ন্যালি আর রূপকথা চেপে বসতে উবার চলতে লাগলো তার গন্তব্যে। খিদের যন্ত্রণায় ঘুম হলো না সারফারাজের। সকালে একটু পরপরই ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে সময় বুলিয়ে এপাশ ওপাশ ফিরল। হঠাৎ গায়ে কেমন সুরসুরি লাগায়, কোমরের নিচে হাত বুলালো। মুহূর্তেই চক্ষু চরক গাছ হলো। এ কি, লঙ্গি কোথায়? নিজের ইজ্জতের এমন চটচটে চাটনি দেখে মাথা ঘুরে উঠল সারফারাজের। দ্রুত হাতে লুঙ্গি ঠিক করতে করতে বলে উঠল, শালার কপাল যদি খুলতো এমন লঙ্গির মতো তাহলে বেশ হতো। লুঙ্গি ঠিক করে পুনরায় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ভেবেচিন্তে ডায়াল করলো অভিরূপের নাম্বার, কিন্তু ফোন ঢুকলো না, নাম্বার বন্ধ। আলতো হাতে ফোন ছুঁড়ে মেরে বাঁকা হাসলো সারফারাজ। এরপর বলে উঠল, পৃথিবীর বড় ক্রিকেটি আমি, আমার চাইতে কোটিল মানুষ আর একটাও নেই রেশাবর নাতি। হঠাৎ দরজায় নখ হতেই বিছানা ছেড়ে লুঙ্গি ধরে নেমে এলো সারফারাজ। টেনে টুনে একবার লুঙ্গি পরক করে দরজা খুলতেই বৃদ্ধ কামালকে নজরে পড়ল। মুখে অমায়িক হাসি ঝুলিয়ে কামাল বলে উঠলেন, আমার মেয়ে তোমার জন্য খাবার পাঠিয়েছে, এসব গরম খাবার খাবে। সারফারাজ মাথা নাড়িয়ে নিজ ঘরে ফিরে এলো। এরপর কাবার থেকে দুটো বান্ডেল হাতে নিয়ে সুভানগঙ্গের স্টাইলে লুঙ্গির পার উঁচু করে ধরে নেমে এলো সিঁড়ি বেয়ে। নিচে কামালের ছেলে নজরুলকে দেখা গেল। সারফারাজকে দেখে নজরুল প্রশস্ত হেসে বলে উঠল, সরফরাজ দেখছি ব্যাটা হয়ে গেছে। নজরুলের কথায় সারফারাজ অল্প হাসলো। এরপর সেই বান্ডেল দুটো নজরুলের হাতে গুজে বলে উঠল, বাড়ির যা যা সমস্যা আছে তা ঠিক করাও, আর নিজের মুদির দোকানটা মাল তুলো নজরুল ভাই। কামাল চাচা বলেছে তোমার দিন ভালো যাচ্ছে না, তুমি আমার ভাই কম বন্ধু বেশি, তোমার সাথে কত শত সময় কাটিয়েছি তো বলে শেষ করা যাবে না, তুমি ভালো নেই বলে আমার মন ব্যথিত হয়েছে। নজরুল অতগুলো টাকা দেখে হা হয়ে গেল বিস্ময়। এরপর অবাক চোখে বলল, আলাদিনের চেরাক পেয়েছো নাকি সাফু? সারফারাজ মাথা নাড়িয়ে বলল, তার চাইতে বড় কিছু নজরুল ভাই। কথাটা বলেই ফ্রেশ হতে চলে গেল সারফারাজ। ফিরল 10 মিনিট পর। নজরুল এখনো সেই স্থানে ঠাই দাঁড়িয়ে আছে। কম করে হলেও দুটো বান্ডেল 4 লাখ টাকা আছে। এত টাকা একসাথে নজরুলের কাছে দুঃস্বপ্ন। আজকের যুগে এভাবে কেউ কাউকে এত টাকা দিয়ে দেয় নাকি? নজরুল দৌড়ে গিয়ে নিজের বাবার সামনে 2 হাতে বান্ডেল মেলে ধরে বলল, দেখছো কি কারবার আব্বা, 2 হাত ভরে দিলাম। বৃদ্ধ কামাল তপ্ত শ্বাস ছেড়ে বলল, বাবা মায়ের হাতে আরো বড় ছিল। সারফারাজ ফিরতেই নজরুল আর কামাল ব্যতিব্যস্ত হলো খাবার সার্ভ করতে। গরুর মাংসের সাথে তেলতেলে পরোটা। ছোটবেলায় এই খাবার বেশ পছন্দের ছিল সারফারাজের। মায়া চেষ্টা করতো প্রায় সময় এটা সারফারাজকে নাস্তা হিসেবে দিতে। ওইটুকুন বয়সে 2টো পরোটা খেতে পারতো সারফারাজ। মায়া হারিয়ে যাবার পর আর কোনোদিন এমন পরোটা পেটে পড়েনি। পরোটা দেখে চোখে জল জমলো সারফারাজের। সে ধরে আসা গলায় শুধালো, আমার মায়ের সাথে ভালো গোস্ত আর কেউ রাখতে পারে না চাচা। বৃদ্ধ যেন নির্বাক হলো এহেন কঠিন প্রশ্নে। তড়িৎ মাথা নাড়িয়ে বলল। খাওয়া দাওয়া পর্ব চুকিয়ে সারফারাজ বলল, বেশ কয়েকদিন থাকবো, রাতে গরমে ঠিকঠাক ঘুম হয়নি, সবকিছু ঠিক করে দিও নজরুল ভাই। ঝুটা প্লেট সরাতে সরাতে নজরুল বলল, 1 ঘন্টার মধ্যে সব ঠিক করে দিচ্ছি, তুমি রিল্যাক্স থাকো ছোট ভাই। রাস্তার জ্যাম ঠেলে রোদ মারিয়ে 11:30টার দিকে এসে কাঙ্ক্ষিত গন্তব্যে থামলো রূপকথাদের উবার। বিল মিটিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির গেটের সামনে দাঁড়ালো ন্যালি আর রূপকথা। ড্রাইভার চলে যেতে পুরো বাড়ি পরখ করে ন্যালি বলে উঠল, এসব বড় লোকদের বাড়িতে খারুস টাইপের কেয়ারটেকার থাকে বুঝলি,
জনমানবহীন এই বাড়িতে কি অপমানটাই না করতে বোধ হয় এদের নিয়ে এলি আমাকে। বলেই টিস্যু দিয়ে মুখ মুছল নেলি। রূপকথা কপাল কুঁচকে ভঙ্গুর গেট ঠেলে ভেতরে ঢুকতে বলল, সব জায়গায় তোর আবল তাবল কথা। ভেতরে চল তো, কেউ কিছু বললে বলবো আমি সারফরাজের বন্ধু। তখন দেখবি আর কিছু বলতে সাহস পাবে না। দুজনে পা বাড়িয়ে আশেপাশে তাকিয়ে সম্মুখে এগোতে আঙিনায় থাকা লিচু গাছের পাকা লিচুগুলো নজর কাড়ল দুজনার। নেলি চোখ পিটপিট করে বলে উঠল, এই লোভনীয় লিচু খেতে না পারলে আমার পেট গুড়গুড় করবে। রূপকথা সায় দিল নেলির কথায়, এরপর বলল, গাছ তো উঁচু, কিভাবে পারবো? তুই গাছে ওঠ, তোর পরনে প্যান্ট আছে, সালোয়ার কামিজ পরে গাছে উঠলে বিচ্ছিরি লাগবে। অল্প বয়সী রূপকথা তাল মিলিয়ে গাছে ওঠার উদ্যোগ নিল, কিন্তু পিচ্ছিল গাছে বারবার পা পিছলে যায়। এতে দুজনেই হেসে কুটি হলো। যেই কাজে এসেছে সেটা ভুলে লিচুতে ফোকাস দিল। এদিকে খাবার শেষ করে কেবলই ফ্যানের বাতাসে একটু চোখ বুজেছে সারফরাজ, কিন্তু হঠাৎ মেলি হাসির শব্দে তার তন্দ্রাভাব কেটে গেল। বিরক্তিতে চোখ মুখ কুচকে হাসির উৎস সন্ধান করলো। জানালা দিয়ে অদূরে লিচু গাছে দুটো মেয়ের হই হুল্লোড় দেখে জানালা দিয়ে ধমকে উঠল সারফরাজ। এই লিচু গাছে কে? ইতিমধ্যে রূপকথা গাছের ডালে কেবলই উঠে বসেছে। আকস্মিক ভারী গলার প্রশ্নে ভয়ে তার পা কেঁপে উঠল, কিন্তু নেলি রূপকথার গাছে ওঠার দৃশ্য দেখে হেসেই যাচ্ছে। বিরক্ত হয়ে খুঁজে একটা লাঠি নিয়ে লুঙ্গি উঁচু করে বেঁধে নেমে গেল সারফরাজ। লম্বা পায়ে হাঁটতে হাঁটতে রূপকথার নেলির উদ্দেশ্যে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।